আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে প্রথম ওডিআইতে, 3 ম্যাচ ওডিআই সিরিজে মিরপুরে অনুষ্ঠিতব্য প্রথম ওডিআইতে 74 রানের বড় ব্যবধানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। যে উইকেটে খেলাটা হয়েছে সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছিল। উইকেটের পারফরমেন্সটা কেমন হবে, উইকেটের চেহারাটা দেখে আমাদের মনে হয়েছিল যে একেবারে ব্যাটিং বান্ধব হওয়ার কথা নয়। উইকেটটা একেবারে বেয়ার ছিল, খুব একটা ক্র্যাকস না থাকলেও উইকেটের উপর কোনো ঘাসের আস্তরণ ছিল না, এবং উইকেটের যে রংটা ছিল সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্নের জন্মটা দিয়েছিল যে আসলে কোন মাটি দিয়ে তৈরি করা হয়েছে উইকেট। এবং শুধু একটা না, পুরো মিরপুরের এবারের উইকেটের চতুর্পাশটাই যে কটা উইকেট তৈরি করা হয়েছে সবগুলোই একই রঙের মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং টনি হেমিং আসার পর, কামিনী ডিসিলভাকে বাদ দেওয়ার পর এই মিরপুরের প্রথমবারের মতো রেনোভেটেড একটা কনটেক্সটে বাংলাদেশ একটা ওডিআই সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। উইকেটের পারফরমেন্সটা কি ছিল সেটা নিয়ে যদি একদম শুরুতেই কথা বলি কিছু পয়েন্টে। প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তারা টসে জেতার পর আগে ফিল্ডিং নিয়েছে, এবং সেটার পেছনে রিজনটা আমার মনে হয় এটাই ছিল যে তারা এই উইকেটের রান কেমন হতে পারে, উইকেটের আচরণ কেমন হতে পারে, কত রান সেফ হতে পারে সেটার ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। হয়তো বাংলাদেশেরও ধারণা ছিল না, তবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠায় জাস্ট টু টেস্ট আউট যে আসলে উইকেটের আচরণটা কেমন হয়। এবং যেহেতু ডে নাইট ম্যাচ ছিল, ডে ম্যাচে উইকেটের ফ্রেশনেসের থেকে যদি কোনো ময়েশ্চার এক্সট্রাক্ট করতে পারে বা কোনো কিছু এক্সট্রাক্ট করতে পারে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা, সেই চিন্তায় তারা ছিলেন। এবং শুরুটা তাদের ভালোও হয়েছিল, দুই ওপেনারকে তারা খুব সহজে ফিরিয়ে দিয়েছেন। 8 রানে বাংলাদেশের 2টো উইকেট পড়ে যায়। সৌম্য সরকার স্টার্টিং 11-এর সুযোগ পেয়ে তিনি কিন্তু ফ্লপ করে গেছেন। সাইফ হাসান একটা ভালো ডেলিভারিতে আসলে ডিফেন্ড করতে গিয়ে এলবিডব্লিউ ফাঁদে পড়ে গেছেন। তো শুরুটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার ছিল। তারপর নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় মিলে একটা পার্টনারশিপ গড়ে খানিকটা সামাল দিয়েছেন। তারপর যখন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান, তারপর অভিষিক্ত মাহিদুল অঙ্কন এসে একটা 46 রান নক খেলে দেন। তাওহিদ হৃদয় ধীর গতির একটা 50 করেছেন, আরো একবার 87 বল খেলে তার এই 50 রান এসেছে। এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ যখন 200 করতে পারে না এমন একটা অবস্থায় চলে গেছে, প্রায় 50 ওভারের শেষ দিকে আমরা চলে গিয়েছি, তখন রিশাদ হোসেন আসলেন এসে একটা 200+ স্ট্রাইক রেটে প্রতিপক্ষের সেরা দুই পেসারকে মেরে ধরে তারপরে কিছু একটা সম্মানজনক রানের দিকে বাংলাদেশকে নিয়ে গেলেন, যেটা 200-এর উপরে গিয়েছে, অর্থাৎ 207 রান করেছে বাংলাদেশ। আনফরচুনেটলি আরো একটা ম্যাচ যেখানে বাংলাদেশ পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি। এখন উইকেটের নেচার নিয়ে যদি চিন্তা করি, সে জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বোলিং পারফরমেন্সের দিকে একবার চোখ বোলানো যেতে পারে, যেখানে তারা 3 জন স্পিনার নিয়ে খেলেছিলেন। পিয়ার নামের যে স্পিনারটা ছিলেন, বাহাতি অর্থোডক্স স্পিনার, তিনি 10 ওভার বল করেছেন, খুব ভালো বোলিং করেছেন, কম রান দিয়েছেন, উইকেট পেয়েছেন। গুদাকেশ মতি আরো একজন বাহাতি স্পিনার, তার কাছ থেকে হয়তো এক্সপেকটেশন বেশি ছিল, তবে তিনি তার স্বভাব বিরুদ্ধ বোলিংটাই করেছেন বলা যেতে পারে। উইকেটের ধরনটা ঠিকমতো তিনি হয়তো আয়ত্ত করতে পারেননি, গ্রাস্প করতে পারেননি, কোন এরিয়াতে বল করতে পারলে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবেন সেটা তিনি বুঝতে পারেননি। খানিকটা এক্সপেন্সিভ সাইডে তিনি ছিলেন। এবং লস্টন চেজও 10 ওভার বল করেছেন, খুবই কৃপণ বোলিং তিনি করেছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন। তো সবকিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ আমার মনে হয় যখন 207 রানে বাংলাদেশকে আটকে দিয়েছে, তারা হয়তো মনে মনে একটা স্যাটিসফ্যাকশনে ছিল যে এই ম্যাচটা হয়তো তারা জিততেই পারে, কারণ রান অনেক কম। তবে লাইক আবুধাবি, যেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে 190 টার্গেট চেস করতে গিয়েও তারা কিন্তু হেরে গিয়েছিল। সো এই ধরনেরই একটা মিডিওকার টোটাল যখন ওয়েস্ট ইন্ডিজ চেস করতে নামে, শুরুর দিকে ব্র্যান্ডন কিং এবং সেই সাথে তাদের অন্য যে ওপেনারটা রয়েছেন অ্যালি ক্যাথানিজ, এই ডানহাতি বাহাতি পার্টনারশিপ মিলে বাংলাদেশের পেসারদেরকে বেশ ভালোই খেলছিলেন। তাসকিনকে মেরে খেলেছেন, তানভীর ইসলাম যখন এসেছে তাকে স্পেশালি অ্যাথানিজ খুব ভালো ট্যাকেল দিয়েছেন। সো শুরুর দিকটায় যখন আমরা দেখছিলাম প্রথম পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং, আমাদের মনে হচ্ছিল যে কি ব্যাপার, এই উইকেটে আমরা খেললাম, এত ধীর গতিতে খেললাম, টার্নে পরাস্ত হচ্ছি, স্কোয়ার টার্ন করছে বল খেলতেই পারছি না, ডিফেন্ড করে যাচ্ছি, বল ব্যাটে আসে না। হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা আসার পরে কি পিচের নেচার চেঞ্জ হয়ে গেল? খানিকটা ফ্লাড লাইটের আলোতে আমার মনে হচ্ছিল যে উইকেটটা আরেকটু ব্যাটিং বান্ধব হচ্ছে কিনা, সেরকম একটা ফ্লেভার কিন্তু তার দেয়া শুরু করেছিল। তবে যখন রিশাদ হোসেন আসলেন, তারপর প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেল। এবং রিশাদ হোসেন অনেকগুলো রেকর্ড করেছেন, যার মধ্যে একটা রেকর্ডের কথা বলাই যেতে পারে যে প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে একটা 5 নিয়েছেন তিনি। এবং মাশরাফি বিন মুর্তজা, রুবেল এবং মুস্তাফিজ, এই 3 পেসারই একমাত্র ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে 6টা উইকেট পেয়েছিলেন। রিশাদ সেই তালিকায় নাম ঢোকালেন প্রথম স্পিনার হিসেবে। তিনিও শেষ পর্যন্ত 6টা ওভার, শেষ পর্যন্ত তিনিও 6টা উইকেট পেয়েছেন এই ম্যাচটা। এবং মূলত রিশাদের এই 6 উইকেট পারফরমেন্সের কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে খুব জলদি অল আউট করে দিতে সক্ষম হয়েছে। মাত্র 133 করে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায়, সব মিলিয়ে 74 রানের একটা জয় বাংলাদেশ পেয়ে যায়। সো এইটা কিন্তু প্লেন এন্ড সিম্পল একটা বিষয় নয়। আমার থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি বলেছি সেখানে যে আসলে এই ধরনের উইকেটে আপনারা যতই ভাবেন না কেন যে ব্যাটারদের জন্য সমস্যা হবে, ব্যাটারদের ব্যাটিং এর হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে, আসলে এই উইকেটে তো দুই দলের ব্যাটারদেরকেই খেলতে হচ্ছে। সো এমনও হতে পারতো এটা আমাদের জন্য ব্যাকফায়ারও করতে পারে। এমন না যে আমরা এই উইকেটে
খুব ভালো খেলি, ব্যাপারটা এরকম নয়। তবে এই উইকেটে যে ধরনের অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন ব্যাটারদের, হয়তো সেই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমাদের মাইন্ডসেটটা সঠিক ছিল। আমাদের ব্যাটাররা স্লো ইনিংস খেলেছেন ঠিকই, তবে নিশ্চয়ই বুঝেছেন যে এই উইকেটে আসলে টিকে থাকতে হলে খুব বেশি মেরে খেলা বা খুব বেশি জোর করে রান তোলার চেষ্টা করলে বিপদ হয়ে যাবে। সো ওই ব্যাপারটা আমাদের ব্যাটাররা মোটামুটি ধরতে পেরেছিলেন। যদিও আমি বলবো 207 ইজ নট আ গুড স্কোর, এখানে হয়তো 230 240 হতে পারে যদি একটু বেটার কোয়ালিটির ব্যাটিং আমরা করতে পারতাম। তো যাই হোক, যখন বাংলাদেশ বল করতে নামলো, যখন বাংলাদেশের স্পিনাররা আসলো, তানভীর শুরুতে অ্যাসিস্ট্যান্স পাচ্ছিলেন, তবে আবারও ওই যে গুদাকেশ মতির মতো সঠিক এরিয়ায় তিনি বলটা ফেলতে পারছিলেন না, যেখানে ফেললে আসলে ব্যাটাররা স্ট্রাগল করবেন ওই এক্সট্রা টার্নের এগেনস্টে খেলতে। সো ওই বিষয়গুলোকে যখন রিশাদ হোসেন এসে ট্যাকেলটা দিয়ে দিলেন, সাথে মেহেদী হাসান মিরাজ আসলেন, তিনিও যখন একটা ইকোনমিক্যাল স্পেল করলেন, তার 10 ওভারের স্পেলে তিনি 20-এরও কম রান দিয়েছেন। সো বোঝাই যাচ্ছে যে কতটা ডমিনেটিং একটা বোলিং পারফরমেন্স ছিল বাংলাদেশের স্পিনারদের কাছ থেকে। বাট আমি সেই কথা আবারও ফিরে আসি, কি কারণে আমি বলছি যে এই ধরনের উইকেটে বল করাটা বাংলাদেশের বোলারদের জন্য খারাপ, এবং সেটা হচ্ছে আপনি একটা ফলস কনফিডেন্স পাবেন। এই যে রিশাদ হোসেন বলটা ঘোরাচ্ছেন, তিনি কিন্তু গুগলি খুব একটা বেশি চেষ্টাও করেননি, বেসিক লেগ স্পিনই করে গেছেন, খানিকটা জোরের উপর বল করে গেছেন, লেন্থে বল ফেলে গেছেন, এবং একের পর এক ব্যাটারদের উইকেট তিনি টপাটপ তুলে নিচ্ছিলেন, কারণ উইকেট থেকে প্রচন্ড রকম অ্যাসিস্ট্যান্স আসছে। এখন তিনি কতটুকু বল ঘোরাচ্ছেন, উইকেট থেকে কতটুকু অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, সেটার মাপকাঠিতে যদি যাই, আমার কাছে মনে হয় যে একজন সাধারণ স্পিনারও এই ধরনের উইকেটে অসাধারণ হয়ে যেতে পারেন, কারণ অনেক বেশি টার্ন এখান থেকে আসছে এবং ব্যাটাররা ঠিক বুঝতেই পারছেন না যে কোন লাইনে গিয়ে বলটা তারা খেলবেন। সো আপনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এর ইনিংসের কথাটা চিন্তা করতে পারেন, যে জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একের পর এক কট বিহাইন্ড হয়েছেন, অনেকগুলো কট বিহাইন্ডের আবেদন সেখানে কিন্তু হয়েছে, এবং বেশ কয়েকটা কট বিহাইন্ড হয়েছে, যেখানে নুরুল হাসান সোহান উইকেটের পেছনে কিন্তু দারুণ একটা দায়িত্ব পালন করেছেন। সে বিষয়ে একটু পরে আসছি। বোলারদের বিষয়টা নিয়ে আগে কমপ্লিট করে নিই কথাটা। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 20-এরও কম রান দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে তিনি সেই ক্যালিবারের একজন বোলার যিনি একটা নর্মাল উইকেটে এই ধরনের পারফরমেন্স দিতে পারবেন? আমার তো মনে হয় না। এই একই এরিয়ায় তিনি বল করে হয়তো 70-80 রানও হজম করতে পারেন, বাট জাস্ট বিকজ উইকেটে টার্ন আছে, উইকেটে এক্সেসিভ টার্ন আছে, সে কারণে তাকে খেলতে বাকিদের বেশ অসুবিধা হচ্ছে। এবং পরিসংখ্যানগত দিক থেকে আমাদের মনে হতে পারে যে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত একজন বোলার, বা ইভেন সাইফ হাসানও যখন এসেছেন তিনিও কিন্তু ভালো বল করেছেন, তানভীর ইসলাম ভালো বল করেছেন। তারপর আমি বলবো তানভীর তিনি অন্যান্য উইকেটেও তার যে গাইল আছে, তার যেই কনসিস্টেন্সি আছে বোলিং এর, সেদিক দিয়ে বাংলাদেশের জন্য একটা এফেক্টিভ অপশন তিনি হন। বাট মেহেদী মিরাজও যখন এই উইকেটে ভালো করছেন, তখনই আপনার বুঝে নিতে হবে যে দিস উইকেট উইল গিভ ফলস কনফিডেন্স টু দ্য বোলার্স, এবং তারা হয়তো ভাববেন যে এই বোলিংটা করলেই আমি সফল হতে পারি। অন্যান্য বেটার উইকেটে গিয়ে আপনি এই বোলিংটা করলে যখন মার খেয়ে যাবেন, তখন কিন্তু উত্তর খুঁজে পাবেন না, ভাববেন যে আমি তো এটা করেছি, এটা করে তো ওই উইকেটে আমি সফল হলাম বা ওই ম্যাচে আমি সফল হলাম, এবার হতে পারছি না কেন। প্রশ্নের উত্তরটা সেখানেই থেকে যায় যে উইকেট আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে, অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। সো ওই ব্যাপারটাতে আমার কাছে মনে হয় বোলারদের অভ্যাস খারাপ হয়ে যেতে পারে এই ধরনের উইকেটে বল করে। তারা নিজেদেরকে ভাবতে পারেন যে আমি ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার হয়ে গিয়েছি, যদিও আলটিমেটলি এটা অনেকটাই আমি বলবো উইকেটের একটা সাহায্য থেকে তারা এই কাজটা করতে পেরেছেন। তারপরও নাথিং ক্যান বি টেকেন আউট অফ রিশাদ হোসেন, তিনি কিন্তু দুর্দান্ত বল করেছেন আসলে, এবং 10 ওভার বল করতে আসলে অবভিয়াসলি আপনার অ্যাডজাস্ট করতে সময় লাগে যে আপনি কোন স্পটটায় বল কনসিস্টেন্সলি করলে আপনি উইকেট পাওয়া শুরু করবেন। রিশাদ কিন্তু ওই স্পটটা খুব জলদি খুঁজে পেয়েছেন, এবং মজার বিষয় রিশাদের যে 6টা উইকেট, সেটা আপনারা গ্রাফিক্স এখন হয়তো দেখতে পাচ্ছেন, সেই 6টা উইকেটের মধ্যে 3টা নিয়েছেন ডানহাতি ব্যাটারের, 3টা নিয়েছেন বাহাতি ব্যাটারের, যেটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ আমি বলবো একজন লেগ স্পিনারের জন্য, যে তিনি দুই ধরনের ব্যাটারের এগেনস্টেই সফল হয়েছেন সমানভাবে। এবং মোটামুটি স্টাম্প টার্গেট করে লেন্থটা যে রেখেছেন তিনি, ওই মিডল স্টাম্প লাইন এবং সেই সাথে প্রপার একটা লেন্থ, ওই জায়গাটাতে বারবার বল করে তিনি কিন্তু সফলতাটা পেয়েছেন। সেই সাথে আরো একটা ব্যাপার ইনক্লুড করতেই হবে, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানের অসাধারণ কিপিং। ব্যাট হাতে আজকে ফ্লপ করেছেন, 10 বলে মাত্র 9 রান করেছেন, বাট তিনি যদি উইকেটের পেছনে না থাকতেন, আমার তো সন্দেহ আছে যে রিশাদ হোসেন তিনি 6টা উইকেট আদতে পেতেন কি পেতেন না। কারণ এই যে রিশাদ 6টা উইকেট পেয়েছেন, তার সিংহভাগ কট বিহাইন্ড, এবং তার অনেকগুলোই কিন্তু নুরুল হাসান সোহান ক্যাচ ধরেছেন, কঠিন ক্যাচ ধরেছেন। যখন বলটা এত বেশি টার্ন করে, তখন কিন্তু আপনার উইকেটের পেছনে একজন খুবই ভালো মানের উইকেট কিপার থাকা লাগবে, যিনি ফোর্স করেন না, যিনি বলটা সফট হ্যান্ডে রিসিভ করেন, যার বেসিকটা ভালো, যার কোঅর্ডিনেশনটা ভালো, রিফ্লেক্স ভালো, সবকিছুই কিন্তু সোহানের মধ্যে আমরা দেখি যে আছে, এবং আমরা জানি যে তিনি একজন দুর্দান্ত উইকেট কিপার। উইকেটের পেছনে তার থাকাটাও একটা বড় ভূমিকা রেখেছে বলে আমার কাছে মনে হয় এই গতকালের ম্যাচটা বাংলাদেশ যে জিতে নিল। এবং রিশাদের সাফল্যের পেছনে অবশ্যই সোহানকেও আপনার খানিকটা ধন্যবাদ দিতে হবে। 4টা ক্যাচ তিনি উইকেটের পেছনে নিয়েছেন, যেটা তার জন্য একটা পার্সোনাল রেকর্ড। সো সবকিছু মিলিয়ে বাংলাদেশ জয়টা পেয়েছে ঠিকই, আগলি লুকিং একটা ম্যাচ ছিল, ক্লোজ স্কোরিং একটা ম্যাচ ছিল, হয়তো উইকেটের অ্যাসিস্ট্যান্সটা
স্পিনাররা বেশি পেয়েছেন, যে দলের ব্যাটাররা স্পিন বেটার খেলেছেন তারাই আসলে জিতে বেরিয়ে এসেছে ম্যাচটা, এবং পরবর্তী 2 ম্যাচও যেহেতু মিরপুরে, মনে হচ্ছে এই ধরনেরই একটা প্যাটার্নের খেলা হতে পারে। তবে এখান থেকে আসলে রেজাল্টটা বের করা আপাতত বাংলাদেশের জন্য মুখ্য ব্যাপার, কারণ তারা ওয়ার্ল্ড কাপ খেলতে চাইলে র্যাঙ্কিং এর উপরে উঠতে হবে। ওয়েস্ট ইন্ডিজ 9 আছে, আমরা 10 আছি, তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলে হয়তো র্যাঙ্কিং পয়েন্টস আমাদের খানিকটা বাড়বে। সো সেই দিক থেকে চিন্তা করলে জয়টা আমাদের জন্য অপরিহার্য, জয়টা আমাদের জন্য প্রয়োজন। তবে এই ধরনের উইকেটে আমরা খুব কনসিস্টেন্টলি যেন না খেলি। এই সিরিজটার পর একটা ভিন্ন পরিকল্পনায় আমাদের ডেফিনেটলি যাওয়া উচিত, কারণ 2027 বিশ্বকাপের আগে ওই ধরনের উইকেটে খেলার মতো প্রস্তুতি আমাদের নিয়ে থাকা লাগবে। সেভাবে করে আমাদের ব্যাটার বোলারদের প্রস্তুত থাকা লাগবে। এই মিরপুরের এই ধরনের র্যাঙ্ক টার্নিং উইকেটের মধ্যে খুব বেশি ম্যাচ যেন আমরা না খেলি। এই সিরিজটা খেললাম ভালো, পরবর্তীতে যেন খুব জলদি আমরা এটার চেঞ্জটা দেখতে পাই, সেই আশাই আমি করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন প্রথম ম্যাচের আপনাদের কাছে কোন কোন মোমেন্টগুলো টার্নিং পয়েন্ট মনে হয়েছে, রিশাদের পারফরমেন্সটা ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে। বাংলাদেশ এই যে জয়ের স্ট্র্যাটেজিতে নেমেছে, যে কোনো মূল্যে জয় চাই একটা টার্নিং উইকেট তৈরি করে, সেটা কি বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে কি হচ্ছে না। এবং আসলেই আমি যে পয়েন্টটা রেজ করেছি যে বোলারদের জন্য ক্ষতি এই ধরনের উইকেটে বল করাটা, যদিও তারা পরিসংখ্যানগত দিক থেকে সফল হচ্ছেন, আপনাদের কাছেও কি একই রকম মনে হয় কিনা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।